Hello, dear students. Hope you people are hale and hearty. Today, I am going to discuss on English reading skills, and this is a very important course for you, the students of Honors Part 1. Today, in my discussion, most often I will speak in Bengali and I will also speak some English in between. তো তোমাদের ইংলিশ রিডিং স্কিলসে মোট ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পার্ট এতে তোমাদের 10টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। 12টি প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হয়। তো 12টি প্রশ্নের মধ্যে কিছু জেনারেল প্রশ্ন, কিছু শব্দের ইংরেজি শব্দের অর্থ লিখতে হয় এবং কয়েকটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকে। এখানে 10-এ 10 পাওয়া মোটেই কঠিন কাজ নয়। পার্ট বিতে মোট 8টি প্রশ্ন থাকে, সেখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং এখানে প্রতি প্রশ্নের জন্য বরাদ্দ 4 নম্বর। তো তোমাদের 4 নম্বর উত্তরটি অবশ্যই সর্বনিম্ন 5 বাক্যের মধ্যে হওয়া উচিত এবং উত্তরগুলো অবশ্যই প্রাসঙ্গিক হওয়া উচিত। তুমি যখন কোনো টেক্সট পড়বে, টেক্সটটা পড়ার আগে প্রশ্নগুলো কমপক্ষে 3 বার করে প্রত্যেকটি প্রশ্ন পড়ে নেবে। এরপর তুমি টেক্সট যে কম্প্রিহেনশনটি দেওয়া থাকবে সেটি পড়বে এবং তোমার মাথায় যখন প্রশ্নগুলো থাকবে তখন তুমি উত্তরের অংশগুলো আন্ডারলাইন করবে। তো টেক্সট যেহেতু এটা একটা রিটেন টেক্সট, সেটা তোমাকে ডিকোড করতে হবে, তোমাকে সেটা ডিসাইফার করতে হবে, এটার অর্থ তোমাকে পুরোপুরি বুঝতে হবে। তো অর্থ তুমি কোথাও না বুঝলে তুমি সেটা গেস করবে। তো তুমি আগে প্রশ্নগুলো কমপক্ষে 3 বার করে পড়ে নেবে, সম্ভব হলে প্রত্যেকটা প্রশ্ন 5 বার করে পড়বে। তারপরে টেক্সট পড়বে এবং টেক্সট পড়ে সুন্দরভাবে যেখানে উত্তরগুলো আছে সেই লাইনগুলো আন্ডারলাইন করবে এবং নিজের ভাষায় তুমি উত্তর করবে। তুমি অবশ্যই টেক্সট থেকে কোনো লাইন হুবহু তুলে দিবে না। মনে রাখতে হবে তুমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো, তোমাকে অবশ্যই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা দেখাতে হবে। তুমি প্রশ্নটা অবশ্যই নিজের ভাষায় উত্তর করবে। পার্ট সিতে একটি কবিতা থাকে, সেই কবিতা থেকে মোট 8টি প্রশ্ন থাকে, তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো কবিতা মূলত তোমাদের গত কয়েক বছরের যে কোয়েশ্চেন সেটিং যে ট্রেন্ড, সে ট্রেন্ড অনুসারে দেখা গিয়েছে যে তোমাদের ইংরেজি যে পোয়েট্রি বইটা আছে, সেই পোয়েট্রি বইটা থেকে অধিকাংশ সময়ে কবিতা সিলেক্ট করা হয়েছে। তবে তোমরা সেই পোয়েট্রি বইয়ের কবিতাগুলোর বাহিরেও যে সমস্ত কবিতার মোটামুটি দৈর্ঘ্য 15 থেকে সর্বোচ্চ 15 লাইনের মধ্যে, সেটা শেক্সপিয়ার থেকে শুরু করে একেবারে আধুনিক যে কবি যারা আছেন, টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, ডিলন টমাস, এমিলি ডিকিনসন, আধুনিক যুগ পর্যন্ত কবিদের ছোট ছোট কবিতাগুলো সেই 20টার বাহিরেও আরও 15-20টা তোমরা বাছাই করে সর্বমোট 40 থেকে 50টা কবিতার উপর তোমরা প্রিপারেশন নিতে পারো। তো এখানে যে ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমাদের কবিতা থেকে সামারি দিতে বলা হয়। কবির যে পজিশন, অ্যাটিটিউড অথবা মুড জানতে চাওয়া হয়।
কবিতার টোন জানতে চাওয়া হয়, কবিতার সেন্ট্রাল থিম জানতে চাওয়া হয়, এবং কবিতাটিতে কি কি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অথবা ফিগারস অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেটা জানতে চাওয়া হয়। কখনো কখনো কবিতাটির জেনেরিক ফর্ম জানতে চাওয়া হয়, কখনো কখনো কবিতাটির রাইম স্কিম জানতে চাওয়া হয়, কখনো কখনো কবিতাটিতে কি কি ইমেজ ব্যবহার করা হয়েছে সেগুলো জানতে চাওয়া হয়, কখনো কখনো কবিতাটি থেকে দুটি লাইন দিয়ে দেওয়া হয় এক্সপ্লেইন করার জন্য, যেটা তোমাদের এক্সপ্লানেশনের নিয়ম মেনে এক্সপ্লানেশন করতে হয়। কখনো কখনো তোমাদের কবিতাটির স্টাইল জানতে চাওয়া হয় এবং কখনো কখনো তোমাদের কবিতাটির স্ক্যানশন করতে বলা হয়। তো আমরা একটি একটি বিষয় করে খুবই সংক্ষেপে এখন জানবো এগুলোর উপর। সামারি, তুমি কবিতাটি আদ্যপান্ত কয়েকবার পড়বে, কয়েকবার পড়ে কবিতাটির মোটামুটি নিজের ভাষায় কবিতাটির একটি মিনিং করার চেষ্টা করবে। নিজে পুরো কবিতাটা কয়েকবার পড়ে সেটা হৃদয়ঙ্গম করে প্রথমে তুমি স্ক্যান করবে, প্রথমে কবিতাটি খুব গভীরভাবে পড়বে কয়েকবার তুমি, তারপরে নিজে একটি মিনিং করার চেষ্টা করবে। যদি সামারি চাই তাহলে তুমি সামারিতে সেই তুমি যেটা বুঝতে পেরেছো কবিতাটি সম্পর্কে সেই জিনিসগুলো লিখবে। তো কবিতার যদি জেনেরিক ফর্ম জানতে চাওয়া হয় তাহলে কবিতাটি কি এলিজি কিনা, বা কবিতাটি লিরিক কিনা, বা কবিতাটি সনেট কিনা, বা কবিতাটি কোনো এলিগরি কিনা বা ব্যালাড কিনা সেটা তুমি উল্লেখ করবে যে এটা এই জেনেরিক ফর্মের কবিতা। তুমি যদি সেখানে ইমেজগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়, কবিতাটিকে কি কি ইমেজ ব্যবহার করা হয়েছে, তোমরা জানো যে কবি কখন ইমেজ ব্যবহার করেন, কেন ইমেজ ব্যবহার করেন। কবি ইমেজ ব্যবহার করেন যারা কবিতাটি পড়ে, রিডার, তাদের সেন্সগুলো, তাদের পঞ্চ ইন্দ্রিয় যেন সেই ইমেজগুলো তারা ভিজুয়ালি দেখতে পায়, তারা সেটা স্মেল করে অথবা টেস্ট করতে পারে, সেজন্য ইমেজগুলো দেওয়া হয়। তো তোমরা কিটসের ওড টু অটাম কবিতায় অটামে শরৎকালে যে সমস্ত ইমেজ আছে, ফলগুলো পেকে যায়, ফলগুলোর বর্ণনা, শস্যের বর্ণনা দেখতে পাও, ওগুলো চমৎকার ইমেজ। তো ইমেজগুলো কবিতায় কি ইমেজ ব্যবহার করা হয়েছে অনেক সময় সেটা জানতে চাওয়া হয়। তো কখনো কখনো তোমার ফিগারস অফ স্পিচ অথবা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, কি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে সেটা জানতে চাওয়া হয়। তো তোমরা জানো যে মোটামুটি 100 বা তার চেয়ে বেশি ফিগারস অফ স্পিচ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, সিম্বল। তো কবি কেন ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অথবা ফিগারস অফ স্পিচ ব্যবহার করেন? তো কবি মূলত কোনো একটা জিনিসকে অন্য কোনো কিছু দিয়ে বর্ণনা করার জন্য তিনি ফিগারস অফ স্পিচ ব্যবহার করেন, কিন্তু এটা অক্ষরগতভাবে লিটারালি সত্য নয়, কিন্তু কাল্পনিকভাবে এটা সত্য। তো ফিগারস অফ স্পিচ যারা রিডার আছে তাদেরকে কম্প্যারিশন বা তুলনা এবং রিলেশনশিপ বা সম্পর্ক বুঝতে সাহায্য করে। যেমন আমরা দু একটা উদাহরণ বলতে পারি। যদি লিপস বা ঠোঁটকে চেরির সঙ্গে তুলনা করা হয় তাহলে আমরা বলি লিপস অ্যাজ চেরিজ। অথবা সূর্যকে যদি সূর্যকে আই অফ হ্যাভেন
যদি স্বর্গের চোখ বলা হয়, সান অ্যাজ দ্য আই অফ হ্যাভেন। তো আমরা ফিগার্স অফ স্পিচের মধ্যে অতি পরিচিত সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন এবং সিম্বল, এগুলো অতি পরিচিত। তোমরা জানো যে সিমিলি হলো দুটো জিনিসের মধ্যে, দুটো আনলাইক, দুটো জিনিস যেটা সদৃশ নয় এমন দুটো জিনিসের মধ্যে তুলনা করা, যেখানে আমরা তুলনা করার জন্য লাইক এবং অ্যাজ ব্যবহার করি। যেমন মাই লাভার লাভস লাইক এ রেড রোজ। এখানে লাল গোলাপের সঙ্গে লেখক তার যে প্রেমিকা তাকে তুলনা করেছেন। মেটাফোরে আমরা দুটো সদৃশ নয় এমন দুটো জিনিসের মধ্যে তুলনা করি, কিন্তু এখানে আমরা স্পেসিফিক কোনো শব্দ যেমন অ্যাজ অথবা লাইক ব্যবহার করি না। তো পার্সনিফিকেশনে আমরা যেটা দেখি যে কোনো প্রাণী অথবা কোনো বস্তু এর ওপর মানুষের ন্যায় যে গুণাবলী আরোপ করা, সেটাকে আমরা পার্সনিফিকেশন বলি। যেমন যদি লেখক একটা ল্যাম্পপোস্টকে কথা বলান, তাহলে ল্যাম্পপোস্ট পার্সনিফাইড হয়। এছাড়া আমরা দেখি লেখক কখনো কখনো সিম্বল ব্যবহার করেন। তো সিম্বল হলো কোনো বস্তু অথবা কোনো ব্যক্তি অথবা কোনো কাজ অথবা কোনো ঘটনা যেটা তার নিজকে বোঝায় অথবা নিজের চেয়ে বেশি কোনো কিছুকে বোঝায়, এমন কিছু বোঝায়। তো ফিগার্স অফ স্পিচ, যেমন কমনলি আমরা যেটা দেখি নাইট যেটা রাত্র সচরাচর ডেথকে সিম্বলাইজ করে। স্প্রিং সচরাচর পুনর্জন্ম বা রিবার্থকে সিম্বলাইজ করে। এবং আমরা উইলিয়াম ব্লেকের কবিতায় দেখতে পাই ল্যাম্প অথবা ভেড়া, সেটা জিজাস ক্রাইস্টকে সিম্বলাইজ করে। তো কবিতায় ফিগার্স অফ স্পিচের ব্যবহার খুবই ন্যাচারাল বা খুবই কমন, এবং এটা আমাদের নিঃশ্বাস গ্রহণ করার মতোই কমন। এবং তোমরা যদি কোনো একদিনের দৈনিক ইংরেজি পত্রিকা পড়ো, একটি দৈনিক ইংরেজি পত্রিকা পড়ো, সেখানে পুরো পত্রিকাটিতে 50 থেকে 60টি ফিগার্স অফ স্পিচের ব্যবহার তোমরা খুঁজে পাবে। এরপরে আমরা যদি টোনের কথা বলি, টোন বলতে একজন কবি তার যে কবিতার যে আলোচ্য বিষয় আছে অথবা তার যে পাঠক আছে, তাদের প্রতি কী ধরনের দৃষ্টিভঙ্গি অথবা অ্যাটিটিউড পোষণ করছেন, সেটা হলো কবিতার টোন। তো কবির টোন সিরিয়াস হতে পারে, গম্ভীর হতে পারে ব্যঙ্গাত্মক অথবা সার্কেস্টিক, হতে পারে খুবই হিউমার অথবা কৌতুক রসে পরিপূর্ণ, সেটা হতে পারে লাইট এবং হিউমারাস। তো কবি কিছু শব্দের মাধ্যমে, তার শব্দগুলো বিন্যাসের মাধ্যমে, রিদম ব্যবহারের মাধ্যমে, সাউন্ড ব্যবহারের মাধ্যমে, ইমেজ ব্যবহারের মাধ্যমে এবং ফিগার্স অফ স্পিচ ব্যবহারের মাধ্যমে তিনি তার টোনটাকে প্রকাশ করেন। এরপরে আমরা দেখতে পাই যে কবিতায় একটা রাইম স্কিম ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলে থাকি মিউজিক ইন পোয়েট্রি অথবা আমরা টিউন ইন পোয়েট্রি বলি। তো প্রত্যেকটা কবিতারই একটা মিউজিক রয়েছে। এডগার অ্যালান পো তিনি কবিতার সংজ্ঞা দিয়েছেন, এ পোয়েম ইজ মিউজিক কম্বাইন্ড উইথ এ পার্টিকুলার আইডিয়া। তিনি বলেছেন একটা কবিতা হলো সুর, যেটি একটি বিশেষ আইডিয়ার সঙ্গে যুক্ত হয়। তো কবিতায় যে রাইম স্কিম, ছন্দের যে একটা স্কিম অথবা প্ল্যান, সেটা আমরা বলি যে কবিতার প্রত্যেকটি কাব্যিক চরণের শেষে যে অন্তমিল থাকে, এটাকে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে আমরা বলতে পারি রাইম স্কিম ইজ দি রাইমিং ওয়ার্ডস দ্যাট অকার at the end of poetic line.
a particular sound is repeated at the end of poetic line. তো একজন কবি তিনি এই রাইম স্কিম তৈরি করার জন্য তিনি এলিটারেশন, যেটিকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনির রিপিট হওয়া, পুনরাবৃত্তি হওয়া, অ্যাসোনেন্স যেটাকে আমরা বলি স্বরধ্বনির পুনরাবৃত্তি ঘটা, এবং রিফ্রেইন হলো কবিতায় কোনো ফ্রেজ অথবা কোনো লাইন অথবা কোনো স্টেঞ্জা রিপিট হওয়া বা পুনরাবৃত্তি ঘটা, সেটাকে আমরা রিফ্রেইন বলি। এবং অনোমেটোপিয়া এগুলোর আশ্রয় নিয়ে থাকেন লেখক এলিটারেশন, অ্যাসোনেন্স, রিফ্রেইন এবং অনোমেটোপিয়া এর আশ্রয় নিয়ে তিনি রাইম স্কিম সৃষ্টি করেন। তো এরপরে আমরা দেখতে পাই কবিতায় রিদম এবং মিটার ব্যবহার করেন কবি। তো আমরা যদি ইংরেজিতে বলি, রিদম রেফার্স টু recurrent flow of motion or sound. Rhythm refers to recurrent flow of motion or sound. তো আমরা একটা বাক্যে রিদম হলো যে ভাষার উত্থান পতন। তো আমরা এই যে পরিবর্তন ঘটে একটা শব্দ থেকে আরেকটা শব্দে, যেখানে আমরা প্রত্যেকটা শব্দের সিলেবল আছে, এই যে একটা শব্দের স্ট্রেসড এবং আনস্ট্রেসড সিলেবল এর উপর যে চাপ পড়া, সেটা আমরা মিটারের মাধ্যমে দেখে থাকি। তো কবিতায় নানান রকম রিদমিক প্যাটার্ন ব্যবহার করা হয়। তো কবিতায় যে রিদমিক প্যাটার্ন আছে সেটাকে আমরা মিটার বলি। তো ইংরেজি কবিতায় খুবই জনপ্রিয় যে মিটারগুলো, সেগুলোর মধ্যে কয়েকটি হলো আয়াম্বিক পেন্টামিটার, ব্ল্যাঙ্ক ভার্স এবং ফ্রি ভার্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইংলিশ রিডিং স্কিলসের ওপর আরেকটি আলোচনা করব। সেই আলোচনায় তোমরা কিভাবে একটি কবিতাকে স্ক্যান করবে সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং আরও কিছু টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করব। আমি আশা করব তোমরা ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই লেকচার সেশনটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।